সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকে পর্ব। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি বছর বেড়ে চলছে এবং টোটাল ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 8 থেকে 10%, অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে এই সংখ্যাটা কিন্তু নেহায়াত কম নয়। ব্লাড ক্যান্সার নিয়ে প্রয়োজন সচেতনতা এবং আসলে জানা প্রয়োজন যে ঠিক কোন স্টেজে ব্লাড ক্যান্সার ধরা পড়লে সেটার সুচিকিৎসা সম্ভব এবং রোগী একটি সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারেন। এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতনতাই পারে ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীকে একটি স্বাভাবিক জীবন দান করতে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্লাড ক্যান্সার, এর কারণ, লক্ষণ এবং আধুনিক চিকিৎসা। বর্তমান বাংলাদেশে ব্লাড ক্যান্সারের অবস্থাটা আসলে এই মুহূর্তে কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের পর্বে সার্বিকভাবে আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন হেমাটোলজিস্ট, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে পারেন, টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করে। এছাড়া আমরা ফেসবুকেও লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কেমন আছেন? জি, আমি ভালো আছি। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমার প্রিয় হেমাটোলজিস্টবৃন্দ, চিকিৎসকবৃন্দ, আমার প্রিয় স্টুডেন্ট রেসিডেন্টবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আচ্ছা স্যার, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার রোগটি অন্যতম এবং ব্লাড ক্যান্সারের মধ্যে খুবই স্পেসিফিকভাবে আমরা আজকে ব্লাড ক্যান্সার বিষয়ে কথা বলবো। ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যাটাও খুবই আশঙ্কাজনক, যে আমরা বলছি যে 8 থেকে 10% এবং সেটা আসলে ডায়াগনোসড রোগীদের সংখ্যা। এর বাইরেও আমরা জানি যে একটা বিশাল সংখ্যা লুকিয়ে আছে যারা হয়তো ডায়াগনোসিস হচ্ছেন না, অর্থাৎ এই পরিসংখ্যানের আওতায় তারা নেই। তো বাংলাদেশের মতন একটা উন্নয়নশীল দেশের জন্য এটা একটা বিশাল বার্ডেন, কারণ ক্যান্সার আমরা জানি ভীষণ ব্যয় সাপেক্ষ একটা চিকিৎসা পদ্ধতি পরবর্তীতে। তো এই সব কিছু মিলে বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কেন এরকম হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডক্টর সিফাত। আসলে আমি প্রথমেই সকলের জন্য একটু খুব সাধারণ ভাষায় ব্লাড ক্যান্সারটা কি এটা একটু বলার চেষ্টা করি। ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝি যে ব্লাড বা রক্ত বা রক্ত উৎপাদনকারী যে অঙ্গ আছে, বোন মেরু যেটাকে বলে, বস্তিমজ্জা, অথবা যেটাকে বলা হয় লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড, সেখান থেকে যে ক্যান্সারটি তৈরি হয় সেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। তো এই ব্লাড ক্যান্সারটি আসলে আমরা মূলত 3টি টাইপ, একটি হচ্ছে লিউকেমিয়া, একটি হচ্ছে লিম্ফোমা বা আরেকটি হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এই 3টি বড় টাইপ আর কি আমাদের ব্লাড ক্যান্সারের। তো আমাদের দেশে আসলে টোটাল ব্লাড ক্যান্সারের সঠিক সংখ্যা প্রকৃতি এখনও ওইভাবে ওরকম সঠিক ডেটা নাই। তবে গ্লোবোক্যান 2022 এটি অনুযায়ী সারা দেশে আমাদের ক্যান্সার আক্রান্ত সংখ্যা প্রায় 1,67,000। এর মধ্যে ক্যান্সারের মৃত্যু সংখ্যা ছিল প্রায় 1,16,000। এর মধ্যে আমি লিউকেমিয়া প্রসঙ্গে আসি। লিউকেমিয়ার সংখ্যা আমাদের দেশে যে গ্লোবোক্যান 2022 সেটি অনুযায়ী প্রায় এর সংখ্যা হচ্ছে প্রায় 3,000, আর লিউকেমিয়ার কারণে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 2,300 জন। আর নন হজকিন্স লিম্ফোমা, যে লিম্ফোমার একটি টাইপ, সেটি নতুন রোগীর সংখ্যা ছিল প্রায় 3,000 জন আর মৃতের সংখ্যা ছিল প্রায় 1,800 জন। এছাড়া যেটা মাল্টিপল মায়োলোমার কথা বললাম, যেটা আমাদের ব্লাড ক্যান্সারের টাইপ, সেটিতে নতুন আক্রান্ত হয়েছিলেন প্রায় 780 জন। আর এছাড়া আমাদের 2008 থেকে 2012 পর্যন্ত ডায়াগনোস ব্লাড ম্যালিগনেন্সি বা হেমাটো ম্যালিগনেন্সি ইন বাংলাদেশের কিছু জরিপ হয়েছে প্রায় 5,000 জনের মধ্যে। এর মধ্যে দেখা গেছে আমাদের যদি আমরা জেন্ডার ভাগ করি, ছেলেদের সংখ্যা প্রায় 70%, মেয়েদের সংখ্যা 30%, AML এর সংখ্যা প্রায় অ্যাকিউট মাইলোইড লিউকেমিয়ার সংখ্যা 28%, নন হজকিন্স লিম্ফোমার সংখ্যা প্রায় 18%, আর CML এর সংখ্যা প্রায় এরকমই 18% আর কি। তারপর আমি মনে করি যে আমি যে সংখ্যাগুলো বললাম এগুলো আমাদের সঠিক সংখ্যা না। এর বাইরেও আমাদের অনেক ব্লাড ক্যান্সার রোগী আছে যেগুলো আসলে সচেতনার অভাবে বা ডায়াগনোসিসের অভাবে বা চিকিৎসার কাছে সমাধান আসার কারণে এই রোগটি সঠিকভাবে ডায়াগনোস হচ্ছে না। এর সংখ্যা আরও অনেক বেশি হবে।
মানে সঠিকভাবে ডায়াগনোসিস করা গেলে এবং রিপোর্টিং যদি সঠিকভাবে হয় সেক্ষেত্রে এই সংখ্যাটা আরো বেশি বলে আপনারা অনেক বেশি। আচ্ছা স্যার, একটা সময় তো আমরা এত বেশি শুনতাম না যে ক্যান্সারের প্রিভ্যালেন্স এত বেশি বা ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা এত বেশি। তো এখন আসলে কেন মানে আমরা বাংলাদেশেও এত বেশি ক্যান্সার আক্রান্ত রোগী পাচ্ছি এবং বিশেষ করে ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগী? জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের আশঙ্কার জায়গা এখানে যে আগে আসলে উন্নত দেশে এই সংখ্যাটা আমরা জানি বেশি ছিল, কিন্তু আমাদের দেশে পাশাপাশি উন্নত দেশের ব্লাড ক্যান্সার সংখ্যা অনেক বাড়ছে। কারণ হচ্ছে কি, এক নম্বর জনসংখ্যা বৃদ্ধি, আমাদের পরিবেশগত দূষণ, বিশেষ করে আমাদের ফুড পলিউশন, খাদ্য দূষণ, ভেজাল খাদ্য যেটাকে বলে। তারপরে আমার জীবনযাত্রার মান চেঞ্জ, জীবনযাত্রার পদ্ধতি চেঞ্জ হয়ে গিয়েছে, এটা একটি কারণ। প্লাস নানান কারণে জেনেটিক মিউটেশন হচ্ছে, সব কিছু মিলে এটার সংখ্যা বেড়ে গেছে এবং একটু সচেতনতা আগের চেয়েও অনেক বেড়েছে। যার ফলে এটি আমরা সংখ্যা আসলে আগেও অনেক বেশি ছিল, এখন অবশ্যই বাড়ছে, কিন্তু এটার আমরা এখন বেশি জানতে পারছি বা নির্ণয় হচ্ছে। আমাদের কিছু ডায়াগনোসিস এবং কিছু আমাদের চিকিৎসার পদ্ধতি অনেকখানি আমরা ডেভেলপ হয়েছে, যে কারণে এটার সংখ্যা এখন আগের চেয়ে আমরা অনেক বেশি জানতে পারছি। ক্যান্সার শব্দটা তো আমাদের জন্য খুব ভীতিকর একটা শব্দ, যে রোগীও যখন জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তার জন্য এটা একটা মানে মনে হয় যে তার জীবন বোধহয় এখানেই অবসান ঘটবে, এরকম একটা ভয়ের শব্দ। তা আসলে ব্লাড ক্যান্সার, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, আমাদের আলোচনা বিষয়বস্তু, যে ব্লাড ক্যান্সারের মতো একটি ক্যান্সার শরীরে বাসা বেঁধেছে, সেটা কিভাবে বোঝা যাবে বা আমরা সাধারণ যে মানুষ আছি আমরা কিভাবে বুঝবো সেটা? আসলে ব্লাড ক্যান্সার তো আসলে মানুষ যখনই শুনে ক্যান্সার হয়েছে সে আতঙ্কিত হয়ে পড়ে, এবং ক্যান্সারের কিছু কিছু লক্ষণ অন্যান্য কিছু রোগের মতোই, যার ফলে সময় মতো আসলে অনেকে আসে না। তো সাধারণ কিছু লক্ষণ আমি বলি, সেটা হচ্ছে যে হঠাৎ করে তার মানে খারাপ লাগা বা দুর্বল লাগা, হ্যাঁ, কারণ ধরতে পারছে না। তারপরে হচ্ছে ওজন কমে যাওয়া, কারণ ধরতে পারছে না। ঘন ঘন জ্বর আসা বা ইনফেকশন হওয়া। তারপরে আরও কয়েকটি হচ্ছে যেমন তার গায়ে ব্যথা, বিশেষ করে অস্থিমজ্জা ব্যথা, হাড়ে ব্যথা যেটা বলে, হ্যাঁ, এটি অন্যতম লক্ষণ। এছাড়া আমাদের যেটা আগে বলেছে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি বলে, সেটার আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ আছে, যেমন আমাদের ঘাড়ে, গলায় বা আমাদের শরীরের ভিতরে আছে, সেগুলো যদি ফুলে যায়, লিম্ফ নোড এনলার্জমেন্ট বলে, সেটা ফুলে যায় অনেক সময়। আমাদের অ্যাবডোমেন বা উদরে আছে আমাদের স্প্লিন, লিভার, সেগুলি বড় হয়ে যায়, রোগী এসে বলে পেটটা বড় হয়ে যাচ্ছে বা পেটে চাপ লাগছে। এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ আর কি। আরেকটি বড় লক্ষণ হচ্ছে যে ব্লাড ক্যান্সারের কারণে আমাদের শরীরে রক্তক্ষরণ হতে পারে বা রক্ত জমাট বাড়তে পারে, গায়ে লাল লাল দাগ হতে পারে। এগুলা আসলে সাধারণ লক্ষণ। এগুলো যদি কারো দেখা যায়, আমার মনে দেরি না করে সঙ্গে সঙ্গে তাদের সঠিক চিকিৎসকের কাছে যাওয়া উচিত বা হিমাটোলজিস্ট শরণাপন্ন হওয়া উচিত। আপনারা তো স্যার প্র্যাকটিস করছেন অনেক বছর ধরে, আপনাদের অভিজ্ঞতা অনেক বছরের, তো সেই অভিজ্ঞতার আলোকে আমি একটু জানতে চাই যে রোগীরা কি আপনাদের কাছে আসলে এই লক্ষণগুলো নিয়ে প্রাথমিক অবস্থাতেই আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে প্রাথমিক অবস্থায় আসে না, তারা বিভিন্ন ডিসিপ্লিনের যে আছে, যেমন যে জ্বর হয় বা যে কোনো ধরেন স্কিনে যদি কোনো রকম লাল লাল দাগ দেখে, হ্যাঁ, অনেক সময় স্কিনে চুলকানিও থাকে, তারা বিভিন্ন ডিসিপ্লিন ডাক্তারের কাছে যায়, যে তারপরে যদি তারা রেফার করে তাদের পরে আমাদের কাছে আসে আর কি। পাশাপাশি সরাসরি বুঝতে পারে না, এটাই স্বাভাবিক। কারণ গায়ে যখন জ্বর আসে তারা স্বাভাবিক মনে করতে পারে একটা মেডিসিন বিশেষজ্ঞ, বা যখন স্কিনে দাগ হয় তারা কোনো ডার্মাটোলজির কাছে যায়, অথবা পেটে কোনো চাকা হয় তারা গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা হেপাটোলজির কাছে যায়। তারা যখন মনে করে যে এটা ব্লাড ক্যান্সার বা ব্লাড ডিজিজ হতে পারে, তখন তারা যে রেফার করলে আমাদের কাছে আসে। সরাসরি আসলে কমই আসে। তো আমি মনে করি এই ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া দরকার আর কি। আচ্ছা স্যার, আপনি ব্লাড ক্যান্সারের বলি যে রোগটি যত আগে ডায়াগনোস হবে, চিকিৎসা তত সহজ হবে এবং রোগটি নিরাময়ে তত সুবিধা হবে। এটা নিয়ে তো স্যার আমি বিস্তারিত আপনার সাথে কথা বলবোই। তো আমি একটু জানতে চাই যে আপনি 3টা টাইপের কথা বলেছেন ব্লাড ক্যান্সারের, তো বাংলাদেশে আপনারা এই মুহূর্তে কোন টাইপের ক্যান্সার বেশি পাচ্ছেন? আমরা যে লিউকেমিয়া রোগীটা আছে বেশি, লিম্ফোমা পাচ্ছি বেশি, আমরা লিম্ফোমা বেশি, সংখ্যা বেশি। তারপর আরও যেটা মাল্টিপল মায়োলোমা, এটার সংখ্যাও বেশি আসলে। আচ্ছা, যদি বলা হয় যে এই 3টা টাইপের মধ্যে আসলে কিভাবে আপনারা পার্থক্যটা বুঝে থাকেন যে রোগী যখন আসে আপনাদের কাছে? ব্লাড ক্যান্সার যেটা নিয়ে আমরা আজকে আলাপ করছি, ব্লাড ক্যান্সারের সঙ্গে অন্যান্য যেটা সলিড অর্গান ক্যান্সারের সঙ্গে মেইন ডিফারেন্স হচ্ছে যে আপনার ব্লাড ক্যান্সারটি একটু দ্রুত বৃদ্ধি পায় এবং এটা জেনেটিক মিউটেশনও খুব জটিল, এবং যেহেতু এটা চিকিৎসাটা একটু জটিল, বিশেষ করে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বা বোন ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত চিকিৎসার জন্য এটা চিকিৎসাটা বেশ জটিল হয়ে গেছে।
তো আমরা যে ব্লাড ক্যান্সার যে বলা হচ্ছে যে এটা আমরা এই যে বেশি পাই এই কারণে যে ব্লাড ক্যান্সারটা আমরা ডায়াগনোসিস দেরি হয় একটু, এবং যেটা দ্রুত বৃদ্ধি পায় একটু দেরি করেই আসে আসলে, যে কারণে আপনার এই আর কি জন্য জানতে চাচ্ছিলেন আপনি? যে আপনারা যখন রোগী আসলো তখন আপনারা সাধারণত নিশ্চয়ই এটা কোন টাইপের ক্যান্সার সেটা আপনাদের আগে নির্ণয় করতে হয়। আমরা প্রথমত তার শারীরিক লক্ষণ যখন সে বলে সেটা আমরা আমাদের একটা ক্লু হিসেবে কাজ করে। সেই অনুযায়ী আমরা প্রথমে যেটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যেমন তার এনিমিয়া আছে কিনা, বা জন্ডিস আছে কিনা, বা তার লিম্ফ নোড গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি বড় হয়েছে কিনা, তার অ্যাবডোমেন বা উদরে স্প্লিন লিভার এগুলো বড় আছে কিনা, এগুলো দেখে আমরা চিন্তা ভাবনা করি হতে পারে। তারপর আমরা যাই তার ইনভেস্টিগেশনে। প্রথম যে ইনভেস্টিগেশন প্রাথমিক সেটা হলো সিবিসি বলা হয়, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা হচ্ছে প্রাথমিক। এটা দেখে আমরা আসলে ওখানে আমরা যদি ব্লাড ক্যান্সার হয় তাহলে ওখানে আমরা ব্লাড ক্যান্সারের সেল থাকে, মরফোলজি দেখি আমরা। তারপরে সেটা যদি আমরা সন্দেহ করি তার উপর ডিপেন্ড করে আমরা অনেক সময় আরও পরবর্তী টেস্টে যাই, যেমন বোন মেরো স্টাডি, ট্রিফাইন বায়োপসি, যেটাকে অস্থিমজ্জা টেস্ট করি আমরা। তারপর আরও কিছু উন্নত মানের টেস্ট আছে, ইমিউনোফেনোটাইপিং বা ফ্লো সাইটোমেট্রি বলে। তারপরে আরও আছে আমাদের মলিকুলার ডায়াগনোসিস, সাইটোজেনেটিক্স। এগুলোর মাধ্যমে আমরা রোগটি সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হই, মানে একদম কনফার্মেটরি ডায়াগনোসিস। সবচেয়ে বড় কথা যে টেস্টগুলো আমরা বললাম, সিবিসি থেকে শুরু করে পিভিএফ, ইমিউনোফেনোটাইপিং, ফ্লো সাইটোমেট্রি বা সাইটোজেনেটিক্স বা মলিকুলার, অনেকগুলো টেস্টে আমাদের দেশে এখন সহজলভ্য আগের চেয়ে, এবং আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশে হিমাটোলজিস্টরা, অন্যান্য যারা সায়েন্টিস্ট, এরা খুব সফলভাবে এটা করছে। এটা হচ্ছে ভালো খবর। আগের চেয়ে অনেক ভালো ডায়াগনোসিস, যদিও এখনও পর্যাপ্ত না, কিছু কিছু টেস্ট আমাদের এখনও দেশে হচ্ছে না, বিশেষ করে মলিকুলার কিছু টেস্ট, সাইটোজেনেটিক্স, এগুলো এখনও আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না, বাট আগের চেয়ে ভালো। এবং আমরা আশা করি এগুলো অতি দ্রুত আমাদের দেশে এগুলা শুরু হবে। বিশেষ করে আরেকটি ভালো খবর দিই যে একটা মলিকুলার টেস্টের এনজিএস, যেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা আমি মনে করি আরও বিভিন্ন প্রতিষ্ঠানে এটি আরও বাড়বে, এবং যার মাধ্যমে আমরা ব্লাড ক্যান্সার রোগটি আরও সঠিকভাবে এবং দ্রুততম সময়ে নির্ণয় করতে পারব। মানে আপনি যেখানে কর্মরত আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে অলরেডি চালু হয়ে গিয়েছে? সেখানে অলরেডি আসলে অনেক আগে থেকে আমাদের যে সিবিসি পিওতে হয় অনেক আগে থেকেই। তারপর আমাদের বোন মেরো স্টাডি, ট্রিফাইন বায়োপসি হচ্ছে, ফ্লো সাইটোমেট্রি বা ইমিউনোফেনোটাইপিং হচ্ছে। আমাদের ইউনিভার্সিটি এখনও এনজিএসটা শুরু হয়েছে, তবে এটা পূর্ণাঙ্গ নয়। বাট মলিকুলার টেস্ট বা সাইটোজেনেটিক্স আমাদের ইউনিভার্সিটি এখন হচ্ছে না, দেশের কিছু জায়গায় হচ্ছে। তা আমরা আশা করতেছি যে আমাদের ইউনিভার্সিটি এটা শুরু হবে। আচ্ছা স্যার, এই যে আপনারা ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন, সেবা দিচ্ছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করেন? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে ব্লাড ক্যান্সার রোগটিতে আসলে একটু ডায়াগনোসিস করাটাই একটু জটিল, এবং কিছু উন্নত মানের ডায়াগনস্টিক টেস্ট হয়, যেটা আমাদের দেশে এখনও অপ্রতুল। বিশেষ করে আমাদের ঢাকা শহরের বাইরে, গ্রামে এগুলো সচেতনতা কম এবং ডায়াগনোসিস ফ্যাসিলিটিও কম। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে এর চিকিৎসা এবং ডায়াগনোসিসটি একটু ব্যয়বহুল, যার ফলে একটি ব্লাড ক্যান্সারের রোগী যখন ধরা পড়ে তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য বিশাল একটি অর্থনৈতিক বার্ডেন হয়ে যায় পরিবারের জন্য। এটি একটি আমাদের সীমাবদ্ধতা। আর কিছু কিছু টেস্ট যেটা বললাম, যেটা আমাদের সেখানে অ্যাভেলেবেল না, সেটিও একটি আমাদের সীমাবদ্ধতা। আর হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের কথা বলি, ট্রিটমেন্টের যে মেইন কিছু কিছু ভ্যারাইটি আছে, যে কিছুদিন আগে আমাদের দেশে যে কেমোথেরাপি যেটাকে বলে, অনেক ড্রাগ অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এটা ভালো খবর যে আমাদের দেশেই এখন অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই আমাদের ব্লাড ক্যান্সারের অনেক ভালো ভালো ড্রাগ তৈরি করছে এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এটি একটি ভালো খবর। শুধু কেমোথেরাপি না, আমাদের ব্লাড ক্যান্সার আমরা আরও কিছু কিছু ট্রিটমেন্ট দিই, যেমন যেটাকে টার্গেটেড থেরাপি বা যেটাকে বলে ইমিউনোথেরাপি। সেই সমস্ত ড্রাগও, যেটা আমাদের আজ থেকে 10-12 বছর আগে আসলে আমাদের দেশে পাওয়া যেত না, বাইরে থেকে আনা লাগতো, যেটি অত্যন্ত ব্যয়বহুল ছিল, সেটি আমাদের দেশে অনেক কোম্পানি এখন এই ড্রাগগুলি তৈরি করছে এবং বেশ সুলভ মূল্যেই। তো এটাই আমাদের হিমাটোলজিস্ট, চিকিৎসক এবং রোগীদের জন্য সুখবর। পাশাপাশি আরেকটি সুখবর দিতে চাই যে আমাদের ব্লাড ক্যান্সারের জন্য আমাদের একটি যুগান্তকারী চিকিৎসা হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। সেটিও আমাদের দেশে এখন প্রায় 5টি প্রতিষ্ঠানে হয়, যেমন এভার কেয়ার হসপিটাল ঢাকা, চিটাগাংয়ে, তারপর আমাদের সিএমএইচে হয়, যেটা আমাদের আর্মি হসপিটালে ঢাকাতে, তারপর আরও আজগর আলী হসপিটালে হয়, ইউনাইটেড হসপিটালে হয়। আর রিসেন্টলি ঢাকা মেডিকেল কলেজ
হসপিটাল হিমাচল বিভাগে বন্য ট্রান্সপ্লান্ট যেটি আগে ছিল বন্ধ ছিল আবার শুরু হয়েছে এবং অতি সম্প্রতি আমাদের বগুড়ায় টিএমএস হসপিটালে বন্য ট্রান্সপ্লান্ট শুরু হতে যাচ্ছে সম্ভবত 25 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আর আমি আমার মেডিকেল ইউনিভার্সিটির কথা বলি, আমাদের মেডিকেল ইউনিভার্সিটি বন্য ট্রান্সপ্লান্টের শুরু হয়েছিল প্রায় 5 বছর আগে, তারপরে আবার একটু কিছুদিন বন্ধ ছিল, এখন এটা আমরা পুনরায় শুরু করতে যাচ্ছি। আমাদের টোটাল কাজ চলছে। আমরা সম্ভবত বছরখানেকের মধ্যে আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে বন্য ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গরূপে শুরু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটা রোগীদের জন্য একটা ভীষণ এটা অবশ্যই একটা যে ভালো আগে খবর। আমরা দেখতাম যে ক্যান্সারের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যাওয়ার একটা প্রবণতা ছিল, তো ক্যান্সারের সব ধরনের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই আপনারা দিতে সক্ষম হচ্ছেন এবং এটা রোগীর জন্য ডেফিনেটলি একটা রিলিফের বিষয় এবং ইকোনমিক বার্ডেনটাও অনেক কমে আসে। আগে তো আমার বন্য ট্রান্সপ্লান্ট আগে জন্য দেশের বাইরে যাওয়া লাগতো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে যাওয়া লাগতো। এখন আপনি জানলেন আমাদের অলরেডি 5টি এস্টাবলিশ সেন্টার বন্য ট্রান্সপ্লান্টার অলরেডি কাজ করছে, আরও 2টি হতে যাচ্ছে, আরও হবে আর কি। এবং পাশাপাশি আরেকটা খবর যে বাংলাদেশে যে আমাদের হিমাটোলজিস্ট বা ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞর সংখ্যা প্রায় বর্তমানে আছে প্রায় 180 জনের উপরে এবং প্রতি বছরই প্রায় আমাদের হিমাটোলজির উপর বিশেষজ্ঞ চিকিৎসক বেরোচ্ছে, প্রতি বছরে প্রায় 8 থেকে 10 জন। সেই অনুযায়ী আমাদের ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞর সংখ্যাও বাড়ছে এবং চিকিৎসার জন্য যেসব আমাদের ফ্যাসিলিটি দরকার সেগুলোও বাড়ছে। তো সব মিলে আমি মনে করি যে আমাদের দেশেই আসলে ব্লাড ক্যান্সার পেশেন্টের পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতে আরও এটি সম্পূর্ণভাবে হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা স্যার, আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সারটা ঠিক কোন স্টেজে ধরা পড়ছে সেটার উপর নির্ভর করে যে রোগীর পরবর্তী চিকিৎসাটা আসলে কতটুকু সফল হবে বা রোগীর সার্ভাইভালটা কতটুকু হবে। তো ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমি এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। আসলে আগেই বলেছি ব্লাড ক্যান্সার চিকিৎসাতে অনেক জটিল, তো এই চিকিৎসা ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে রোগীর কোন ব্লাড ক্যান্সার কোন টাইপ সেটি হচ্ছে এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এটার কোন স্টেজে আছে সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান সহ। তারপর হচ্ছে রোগীর ফিটনেস, শারীরিক সক্ষমতা কতটুকু আছে, রাইট, মানে তার অন্যান্য কোনো কার্ডিয়াক ফাংশন, লিভার ফাংশন, পারফরমেন্স আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে আমরা তার ট্রিটমেন্টটা কী হবে এটা আমরা হিমাটোলজিস্ট বা বিশেষজ্ঞরা এটা সিদ্ধান্ত নিই সেই অনুযায়ী। সেটা হতে পারে কেমোথেরাপি হতে পারে, হ্যাঁ, আবার সেটা অনেক সময় রেডিওথেরাপি হতে পারে, আবার সেটা অনেক সময় যদি মনে করি আরও জটিল বা ফিট আছে সেক্ষেত্রে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এছাড়া আমি একটা কথা বললাম যে আমাদের আধুনিক চিকিৎসা হচ্ছে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, সেটিও আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, সেটিও আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে একজন ক্যান্সার আক্রান্ত রোগী যিনি প্রথমেই তার মনোবলটা আসলে ভেঙে যায় যখন তিনি জানতে পারেন যে তিনি হয়তো ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, মানে তার জন্য আসলে আশার বাণীটা এখানে কি, যে সঠিক সময় চিকিৎসা করলে কি তিনি সুস্থ স্বাভাবিক জীবনে কি ফিরে যেতে পারবেন কিনা? অবশ্যই, কারণ ব্লাড ক্যান্সার রোগীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মনোবল। এই সময় মনোবলটা দিতে হবে তার চিকিৎসক এবং তার পরিবারের সকলকে মিলে এই মনোবলটা দিতে হবে। এবং এটি যাকে জানতে হবে যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে এবং কিছু কিছু ব্লাড ক্যান্সার তো কিউরেবল না হলেও ওরাল মুখে ওষুধ খাওয়ার মাধ্যমেই ভালো থাকে। যেমন আমাদের সিএমএল একটা রোগ আছে, এটা ব্লাড ক্যান্সারের টাইপ একটা, সেটি এটা ওরাল ড্রাগের মাধ্যমেই এটা সারা জীবন সে ভালো থাকে যদি ফলো আপ করে ঠিকমতো। আরও কিছু কিছু রোগ আছে লিউকেমিয়ার বা লিম্ফোমা, এগুলো সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে এবং যদি ঠিকমতো ফলো আপ করা হয় 70-80% ক্ষেত্রে তারা ভালো থাকে। সো এটা আসলে আমাদের ব্লাড ক্যান্সার রোগীদের কোনোভাবে হতাশ হলে চলবে না এবং অন্যান্য কিছু জটিল রোগের মধ্যে এটার চিকিৎসা এখন আমাদের দেশে সম্ভব এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা যে আমরা সে পায় তাহলে রোগটি অনেক ক্ষেত্রেই কিউরেবল না হলেও একেবারে সে ভালো থাকে আর কি। আচ্ছা, কোন বয়সী রোগী বেশি পাচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি লিউকেমিয়া রোগী তো আসলে যে টাইপের উপর ডিপেন্ড করে, যেটা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া আসলে বাচ্চাদেরই বেশি হয় আর বড়দের একটু কম হয়। আর এএমএলটা 40 বা 40 ইয়ার্সের বেশি হয়। মাল্টিপল মায়োলোমা বা লিম্ফোমা এটা বিভিন্ন বয়সে হতে পারে, মিডল এজে বেশি হয়, বাচ্চাদের হতে পারে, বিশেষ করে হজকিন্স লিম্ফোমাটা। নন হজকিন্স লিম্ফোমাটা সাধারণত একটু বড়দেরই বেশি হয় আর কি। একটা বাচ্চা রোগী সে যদি লিউকেমিয়া আক্রান্ত হয় তো আপনাদের কাছে চিকিৎসা নিলে কি সে বাকি জীবন সুস্থ থাকতে পারে? বাচ্চা রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যাদের যাদের হয় তাদের তো অত্যন্ত সুখবর এটা যে
এটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ইভেন কেমোথেরাপির মাধ্যমে বাচ্চা এলে পেশেন্টের প্রায় 90%-এর উপরেই ভালো হয়ে যায়, ভালো থাকে। সেক্ষেত্রে প্রয়োজন যে মানে সঠিক সময় আপনাদের কাছে সঠিক সময়ে ডায়াগনোসিস হওয়া, সঠিক সময়ে আসা এবং সচেতন হওয়া। এবং চিকিৎসাটাও তো একটা লং টার্ম ব্যাপার, যে একটা দীর্ঘ মেয়াদে তাদেরকে চিকিৎসাটা নিতে হয়। সেক্ষেত্রে পেশেন্টকেও আপনারা নিশ্চয়ই কাউন্সেলিংয়ের মাধ্যমে পেশেন্টকে সেভাবে রিঅ্যাসিওর করে নেন, যে তাকে মেন্টালি প্রিপেয়ার করে নেওয়া। তো এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশে আপনারা কতটুকু কাজ করছেন, যে একটা পেশেন্টকে কাউন্সেলিং করা, তাকে রিঅ্যাসিওর করা, এটা নিয়ে কি করছেন আপনারা? না, পেশেন্ট কাউন্সেলিংয়ের জন্য তো আসলে আমাদের টোটাল একটা টিম হিসেবে কাজ করতে হবে। এর সঙ্গে হিমাটোলজিস্ট ছাড়াও আমাদের যারা কেয়ার গিভার আছে তাদেরও একটা ভূমিকা থাকা আছে, আমাদের যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদেরও আসলে একটা ভূমিকা আছে। তারপরে আমাদের কিছু কিছু, যেহেতু আমরা জেনেছি যে ব্লাড ক্যান্সার একটি ব্যয়বহুল চিকিৎসা, সেটি অর্থনৈতিক বোঝাটা কমানোর জন্য আমাদের বিভিন্ন রকম পলিসি নিতে পারি আমরা। এটার জন্য ব্লাড ক্যান্সার পেশেন্ট বা ঝুঁকিপূর্ণ রোগগুলোর জন্য আমরা একটা আলাদা জীবন বীমা করতে পারি, বা অন্য কোনো সোশ্যাল ফান্ড থেকে যদি তাদের অর্থনৈতিকভাবে আমরা যদি কোনো সুবিধা দিতে পারি, এই ব্যাপারগুলো যদি তাদের সঙ্গে কাউন্সেল করা হয়, তারা অনেক ক্ষেত্রেই আসলে তারা মানসিকভাবে চাঙ্গা থাকবে আর কি। তো আমরা আসলে প্রিভেনশন করতে চাই, কারণ এই ধরনের একটা ব্যয়বহুল রোগকে প্রিভেন্ট করাটাই হবে আমাদের জন্য মানে সর্বোত্তম। তো প্রিভেনশনের জন্য আমরা আসলে কি করতে পারি, বা আসলেই কি ব্লাড ক্যান্সার প্রিভেন্ট করার মতন কোনো রোগ? ধন্যবাদ ডক্টর শিফাত। আসলে যেহেতু ব্লাড ক্যান্সারের সঠিক কারণ এখন আমাদের কাছে অজানা, যদিও কিছু কিছু ফ্যাক্টরকে দায়ী করা হয়, যেমন জেনেটিক মেডিসিন, তারপর কিছু কেমিক্যাল পলিউশন বা রেডিয়েশন, কিছু ভাইরাস আছে যেমন এপিস্টেমার ভাইরাস বা এইচআইভি ভাইরাস, তারপরে আরও কিছু ড্রাগ আছে, এগুলোকে সাধারণত বলা হয় যে ফ্যাক্টর, কিন্তু নির্দিষ্ট কারণ বলে চিহ্নিত করা এখনও যায়নি। যেহেতু অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো আমি মনে করি যে আমরা ব্লাড ক্যান্সার প্রতিরোধ করার জন্য কিছু যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে আমাদের ব্লাড ক্যান্সারটার সংখ্যাটা একটু কমে আসবে বলে মনে করি। তার মধ্যে কিছু কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলে, যেমন ধূমপান অ্যাভয়েড করা বা তামাক জাতীয় জিনিস অ্যাভয়েড করা, এবং পরিবেশ দূষণ কমিয়ে আনা, যেমন বিশেষ করে ডাস্ট পলিউশন, এয়ার পলিউশন, এগুলো যদি কমাতে পারি, এগুলো তাহলে আমাদের একটা স্বাস্থ্যকর পরিবেশে পেলে এই ব্লাড ক্যান্সার সংখ্যা কমে আসবে বলে আমি মনে করি। আরেকটি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস করা, বিশেষ করে ফ্যাটি ফুড বা অন্যান্য আমাদের দেশে এখন যেটা কি খুব জোর দেওয়া হচ্ছে বিশুদ্ধ খাদ্যের জন্য, মানে ভেজাল খাদ্য না খাওয়ার জন্য, ফুড সেফটি নিয়ে আমরা কথা বলছি। হ্যাঁ, কারণ আমি অনেক ফুডের এই যে আমাদের বিভিন্ন রকমের যদি কেমিক্যাল মিশানো হয়, বিশেষ করে ফরমালিন, এগুলো কিন্তু আসলে কার্সিনোজেনিক। হ্যাঁ, সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, এবং যেটা বলেন সেফ ফুড সাপ্লাই, এবং আমরা সেই সেফ ফুড গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে শুধু ব্লাড ক্যান্সার না, অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও কমে আসবে। আরেকটি হচ্ছে আমাদের স্বাস্থ্যকর লাইফ, মানে হচ্ছে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা, এক্সারসাইজ করা, ওজন কম রাখা, এগুলোর মাধ্যমে আসলে আমরা জানি যে আমাদের কিছু মডিফায়েবল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলোকে আমরা আমাদের জীবনযাত্রা, আপনি যেই কথাটা বললেন, এবং সেটাকে আমরা মডিফাই করতে পারি, এবং ধূমপান, অ্যালকোহলের মতন কিছু ক্ষতিকর অভ্যাস আমাদের, যে কোনো নেশাদ্রব্যই আমরা অ্যাভয়েড করতে পারলে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, শুধু ব্লাড ক্যান্সার না, অন্যান্য যে কোনো ক্যান্সারেই আমরা ঝুঁকি কমাতে পারবো। আরেক একটি জিনিস হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। যখনই এ ধরনের মানে ব্লাড ক্যান্সারের লক্ষণ ছোট হোক বড় হোক প্রকাশ পাবে, দেরি না করে, বিশেষ করে হিমাটোলজিস্ট আমাদের দেশের সংখ্যা এখন অনেক বেড়েছে আগের চেয়ে, অনেক জায়গায় অ্যাভেলেবেল, সরাসরি তাদের কাছে চলে যাই, তাহলে যদি সঠিক সময় এবং অনেক আগে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, সেটাও ঝুঁকিটা কমাবে বলে আমি আশা করি। আরেকটু হচ্ছে যে সচেতনতা বাড়ানো, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ব্লাড ক্যান্সারের ব্যাপারে অনেকেই আসলে আইডিয়াই নেই যে ধরনের ক্যান্সার হতে পারে, রক্তের ক্যান্সার বা অন্য কিছু। সেই সচেতনতা বাড়ানোর জন্য আমরা আসলে বিশেষ করে রুট লেভেল থেকে শুরু করে আমাদের উন্নত শহরেও যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন রকম ক্যাম্পেইন করে সচেতনতা বাড়াই জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে, তাহলে মনে হয় আমরা এই ব্লাড ক্যান্সারের ঝুঁকিটা অনেকাংশেই কমাতে পারি বলে আমি মনে করি। আচ্ছা, এই যে স্যার অ্যাওয়ারনেস নিয়ে কথা হচ্ছে, অ্যাওয়ারনেসটাই আসলে মূলত আমরা বলি যে প্রিভেনশনের প্রথম ধাপটা শুরু হয় অ্যাওয়ারনেস থেকে। তো হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ, আপনি সেখানে স্যার সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তো এই সোসাইটির মাধ্যমে আপনারা আসলে মানে কি বার্তা দিতে চান সমাজের কাছে? আমি মনে করি যে আমাদের হিমাটোলজি বাংলাদেশের
এই ব্যাপারে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সচেতনতা বাড়ানোর জন্য। আমরা অলরেডি আমাদের গত 28শে মেতে ব্লাড ক্যান্সার ডে পালিত হয়েছে। আমরা সেটা পালন করেছি আমাদের NICRH, যেটা আমাদের জাতীয় ক্যান্সার হসপিটাল পালন করেছি সচেতনতা বাড়ানোর জন্য। ওখানে আমরা পোস্টার করেছি, রোগীদের নিয়ে প্রোগ্রাম করেছি এবং জিনিসটা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি। আমি মনে করি যে বাংলাদেশে যে হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা যে রক্ত ক্যান্সার, ব্লাড ক্যান্সার একটি উদীয়মান জনস্বাস্থ্য ইস্যু এবং তথ্যভিত্তিক গবেষণা, চিকিৎসা অবকাঠামো এবং মানব সম্পদের উন্নতি এই ক্ষেত্রে আমাদেরকে আশার আলো জাগিয়েছে। তবে আমাদের এখনও কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আমাদের ডেটা ঘাটতি আছে, বিশেষ করে আমাদের ক্যান্সার পেশেন্টের রেজিস্ট্রেশন নাই বা ব্লাড ক্যান্সার রেজিস্ট্রেশন নাই। সে ব্যাপারে আমরা আসলে পদক্ষেপ নিতে পারি, এখনও সুযোগ আছে। কারণ আমাদের আসলে এই যে যতই সীমাবদ্ধতা গেলে আমাদের ওভারকাম করে এগিয়ে যেতে হবে। আর আমি মনে করি যে আমরা হিউম্যান সোসাইটি আমাদের গভর্নমেন্টের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা শক্তিশালী জাতীয় কৌশল নির্ণয় করতে পারি ব্লাড ক্যান্সার নিয়ে, যেখানে গবেষণা, তথ্য ব্যবস্থা, সচেতনতা ও সাশ্রয়ী চিকিৎসা সমন্বিতভাবে কাজ করবে। সেটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা ব্লাড ক্যান্সার মোকাবেলায় সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আমরা জানি যে ফ্যামিলিতে যদি কারো ব্লাড ক্যান্সার আক্রান্ত কোনো সদস্য থাকেন, যে বিশেষ করে একদম ফার্স্ট লাইন ব্লাড কানেক্টেড, সেক্ষেত্রে তার মধ্যেও কিছুটা ঝুঁকি থাকে। তো তার ক্ষেত্রে স্ক্রিনিংটা কেমন হওয়া প্রয়োজন? আপনি খুব প্রাসঙ্গিক কথাই বলেছেন। কারণ কিছু কিছু ব্লাড ক্যান্সার, বেশি লিম্ফোমা বা আরও কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে, যেটা কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকে, অনেক ক্ষেত্রে থাকে। সেক্ষেত্রে সেই ফ্যামিলির সদস্যরা যখনই কোনো রকম লক্ষণ প্রকাশ পাবে দেরি না করে যদি সঙ্গে সঙ্গে হিমাটোলজির কাছে যায় বা চিকিৎসকের শরণাপন্ন হয়, সেটি হবে তার জন্য অত্যন্ত ভালো। এছাড়া তারা নিয়মিত যদি ফলো আপ করে, বিশেষ করে কিছু কিছু পরীক্ষা CBC, হ্যাঁ, বা রুটিন যেসব বেজলাইন ইনভিশন যদি ফলো আপে থাকে ইয়ারলি অ্যাটলিস্ট, সে আসলে একটা চেক আপে থাকবে এবং সে আমার মনে হয় তার সচেতনতা তার ক্ষেত্রে তাকে একটু বেশি সচেতন থাকতে হবে। আচ্ছা স্যার, আমরা শেষ করব, তো শেষ করার আগে একদম সংক্ষিপ্তভাবে কি দর্শকদের জন্য কিছু বলতে চান? আমার মনে হয় যে আমরা ব্লাড ক্যান্সার রোগটি কমানোর জন্য এবং চিকিৎসাটি সঠিকভাবে করার জন্য আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নাই। আমরা ব্লাড ক্যান্সার অবশ্যই এখন আমাদের দেশে সুচিকিৎসা সম্ভব এবং উন্নত মানের ডায়াগনোস ফ্যাসিলিটিও আছে। তা আমরা যদি সচেতন হই এবং 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 খুব অল্প সময়ে ডায়াগনোস করতে পারি এবং সঠিক সময়ে হিমাটোলজি শরণাপন্ন হয়, এটা সুচিকিৎসা সম্ভব এবং আমাদের এটিকে প্রতিরোধ করার জন্য আমাদের স্বাস্থ্যকর লাইফস্টাইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ক্যান্সার বিষয়ে কথা হচ্ছিল এবং আমাদের চিকিৎসকরা মনে করছেন যে বাংলাদেশেই আপনারা ব্লাড ক্যান্সারের সর্বোচ্চ যে আধুনিক চিকিৎসা আছে সেটি পেতে পারেন। এর জন্য আসলে পার্শ্ববর্তী দেশে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের চিকিৎসকদের উপর ভরসা রাখুন এবং সচেতন হন। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।